কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছি তো? শব্দ শোনা যাচ্ছে বা হ্যাঁ স্যার, স্লাইড ভালো। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে বা স্লাইড দেখা যাচ্ছে কিনা একটু একদম কনফার্ম করি। হ্যাঁ স্যার। যাক। স্যার, কথাটা একটু আটকে আসতেছে স্যার। হ্যাঁ, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, এখন আটকে আসতেছে। আচ্ছা, ঠিক আছে। দেখি আমি কি করা যায়। যাই হোক, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি দয়ালু, এবং তার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সবাই ঠিক আছি, সুন্দর আছি, সুস্থ আছি, যার ফলে আমরা রীতিমতো ভালোভাবে ক্লাসগুলো করতে পারছি। এজন্য তার কাছে হাজার শুকরিয়া জানাই। যাই হোক, আমরা ১১তম ক্লাসে আছি এখন। ১১তম ক্লাসের আছি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার 4 বাজার থেকে আমরা শুরু করব। সবাই নাম, পূর্ণ নাম, সেকশন এবং রোল নাম্বার, পূর্ণ নাম, রোল নাম্বার এবং সেকশনটা দিয়ে ফেলি সবাই। আই এবং জে ২ টা সেকশন আছে। সো অবশ্যই পূর্ণ নাম এবং সেকশনটা দিয়ে ফেলি। ঠিক আছে? যাই হোক, আমরা কোন, কোন বইগুলো ব্যবহার করব একটু খেয়াল করি সবাই। র রণজিৎ কুমার নাথ স্যারের বইটা দেখব। অর্থনীতি প্রথম পত্র, হাসান বুক হাউসের। You would like to see the cover page of that book. So বইয়ের কভার পেজটা একটু দেখতে পাচ্ছি। আক্তার স্যারের বই দেখব। স্বপন ইগনাসিউস গ্রেগরি, মোহাম্মদ হুমায়ুন কবির, অর্থনীতির প্রথম পত্র, অ্যাঞ্জেল পাবলিকেশনের বইটা দেখব। You would like to see the cover page of that books. ঠিক আছে? ওই বইয়ের যে কভার পেজ আছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো আজকে লেকচার নাম্বার ১১, টোটাল লেকচার আজকে ১১তম লেকচার। বাজারের উপরে আজকে প্রথম লেকচার। বাজারের উপরে আজকে প্রথম লেকচার। অধ্যায় ৪ আমরা আজকে বাজার নিয়ে কাজ করব। ঠিক আছে? মূলত আমরা বাজার কি বা বাজারের সংজ্ঞা এবং বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আরেকটা হচ্ছে বাজারের শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আজকের আলোচ্য যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে বাজার। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি, কি বিষয় জানতে পারবে বা শিখতে পারবে একটু খেয়াল করে নিই আমরা। সেটা হচ্ছে বাজারের যে ধারণা, সেই ধারণা সম্পর্কে আজকের লেকচার শেষে তারা ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও বাজারের যে শ্রেণী বিভাগ আছে সেই শ্রেণী বিভাগ তারা বর্ণনা করতে পারবে। ঠিক আছে? তো আসেন, বাজার কি? হুম, সাধারণ অর্থে বাজারটা কাকে বলে একটু খেয়াল করি। যে সাধারণ অর্থে বাজার বলতে আমরা কোন একটা স্থানকে বুঝাই, হ্যাঁ, যেখানে ক্রেতা বিক্রেতা সমাগমে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়। কিন্তু অর্থনীতিতে বাজার একটি বিশেষ অর্থে কি করা হয়, ব্যবহার করা হয়। অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। একটু খেয়াল করি, অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। যেমন শেয়ার বাজার, পাটের বাজার, স্বর্ণের বাজার, চাউলের বাজার, চিনির বাজার, কাপড়ের বাজার ইত্যাদি। ঠিক আছে? সো বাজার বলতে আমরা কি, কোন একটা নির্দিষ্ট স্থানকে আমি বুঝাবো না। বাজার বলতে কোন একটা দ্রব্য সামগ্রী বা কোন একটা নির্দিষ্ট স্থান না বুঝিয়ে কোন দ্রব্যকে বুঝাবো যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে দর কষাকষি হবে। দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রেতা এবং একটি নির্দিষ্ট দামে বিক্রেতা বিক্রয় করতে প্রস্তুত থাকবে। তো সেটাকেই বাজার বলা হয়। একটু খেয়াল করে দেখেন, একটা ফ্লো চার্ট আমি দেখিয়েছি। বাজার, বাজার বলতে যেখানে ক্রেতা থাকবে একদিকে, আরেকদিকে থাকবে বিক্রেতা। ঠিক আছে? ক্রেতা কি করে? দ্রব্যের চাহিদা করে।
দ্রব্যের চাহিদা করে, বিক্রেতা দ্রব্যের যোগান দেয়। বিক্রেতা দ্রব্যের যোগান দেয়। ক্রেতা কিসের চাহিদা করেন? সেটা হচ্ছে দ্রব্য, সামগ্রী, সেবা সামগ্রী, উপকরণের তার চাহিদা থাকে। হ্যাঁ? ঠিক বিক্রেতাও দ্রব্য, সেবা সামগ্রী ও উপকরণের সে কি করে? যোগান দেয়। সো এই যে ক্রেতা এবং বিক্রেতার যৌথ দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম ও পরিমাণ নির্ধারিত হয় বা নির্ধারণ করা হয়। সেটা কোথায়? সেটা হচ্ছে বাজারে। তো আমরা বলতে পারি বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে না বুঝিয়ে যেখানে কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়, তাকে বলা হয় বাজার। ঠিক আছে? বাজার সম্পর্কে অর্থনীতিবিদদের সংজ্ঞা একটু আমরা দেখে নিই। বাজার সম্পর্কে কে কি বলেছে, কোন অর্থনীতিবিদ কিভাবে বাজারটাকে মডিফাই করেছে, ক্লারিফাই করেছে। অধ্যাপক চ্যাপম্যান বলেন, বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করা হয়। তার মানেটা কি? তার মানে বলেছে বাজার বলতে সাধারণত আমরা কোনো নির্দিষ্ট স্থানকে বুঝাই, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং যেখানে এক বা একাধিক দ্রব্য থাকবে এবং অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, তারা একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্যটা কি করবে? ক্রয় বিক্রয় হয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে বিক্রেতা একটা নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক, ক্রেতা একটা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক। সো ক্রেতা ও বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটা দ্রব্য কি হবে? নির্ধারিত দাম এবং নির্ধারিত পরিমাণে বিক্রি হবে। সেটাকে বলা হচ্ছে বাজার। ঠিক আছে? কেউ যদি বুঝতে না পারো সাথে সাথে রেইজ হ্যান্ড করো, আমি বুঝিয়ে দেব এগেইন। ঠিক আছে? অর্থনীতিবিদ কুর্নট বলেছেন, অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং যে কোনো অঞ্চলের সমগ্রটিকে বোঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংস্রবে দ্রব্যের দাম সহজ ও দ্রুততরতার সাথে সমান হওয়ার প্রবণতা দেখায়। এটা কে বলেছেন? কুর্নট বলেছেন। কুর্নটের মতে যে বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং যে কোনো অঞ্চলের সমগ্রটিকে বোঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতা অবাধ সংস্রবে দ্রব্যের দাম সহজে ও দ্রুততার সাথে কি করা হয়? সমান হওয়ার প্রবণতা দেখায়। ঠিক আছে? এখন আসি বাজারের শ্রেণী বিভাগ। ঠিক আছে? বাজারের শ্রেণী বিভাগ, বাজার কাকে বলে? এছাড়াও আমরা যে গেলাম যে বাজার কি, বাজারের মোটামুটি একটা ফ্লো চার্ট দেখলাম, বাজার সম্পর্কে ধারণা পেলাম। এছাড়াও বাজারের যদি আমরা কেউ বৈশিষ্ট্য লিখতে চাই, লিখতে পারি যে বাজারের কি কি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, এক বা একাধিক বাজারে পণ্য থাকতে হবে। নাম্বার 2, এখানে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকতে হবে। নাম্বার 3, দ্রব্য বা সেবার দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কি থাকতে হবে? দর কষাকষির প্রক্রিয়া থাকতে হবে। নাম্বার 4, এক বা একাধিক স্থান থাকতে হবে। ঠিক আছে? তো ক্রেতা বিক্রেতা থাকতে হবে, একাধিক পণ্য থাকতে হবে, তাদের মধ্যে দর কষাকষি থাকতে হবে, আর এক বা একাধিক স্থান থাকতে হবে। ঠিক আছে? পণ্য থাকতে হবে। এক বা একাধিক স্থান থাকতে হবে। 4টা জিনিস আমি আবার বলছি, একটু ভালো করে খেয়াল করে নিই। হ্যাঁ? নাম্বার 1, এক বা একাধিক কি থাকতে হবে? পণ্য থাকতে হবে। নাম্বার 2, ক্রেতা ও বিক্রেতা থাকতে হবে। নাম্বার 3, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির প্রক্রিয়া থাকতে হবে। নাম্বার 4, এক বা একাধিক স্থান থাকতে হবে, সেটা যে কোনো একটা এলাকা, শহর, দেশ বা পৃথিবীব্যাপী হতে পারে। সো এই 4টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এই 4টা বৈশিষ্ট্যের একটা মিসিং থাকলে তখন সেটাকে কোনো বাজার বলা যাবে না। ঠিক আছে? এখন আসো আমরা বাজারের শ্রেণী বিভাগটা দেখি।
ঠিক আছে, বাজারে শ্রেণী বিভাগ, বাজারকে কয় ভাগে ভাগ করা যায়। একটু খেয়াল করি যে আয়তন, সময় এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে নিম্নোক্ত ভাবে ভাগ করা যায়। নিম্নোক্ত কয় ভাগে ভাগ করা যায়? নিম্নোক্ত ৩ ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, আয়তন ও পরিধি অনুসারে। আয়তন ও পরিধি অনুসারে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজারটা কি? কোন স্থানকে কেন্দ্র করে যদি বাজার সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় স্থানীয় বাজার। স্থানীয় বাজার। হ্যাঁ, সেই বাজারকে স্থানীয় বাজার বলা হয়। যেমন গ্রামে তোমরা দেখেছো মাছের বাজার, শাকসবজির বাজার, দুধ, কাঠের বাজার ইত্যাদি। স্থানীয় বাজার মানে একটা স্থানকে কেন্দ্র করে যখন একটা বাজার তৈরি হবে সেই বাজারকে বলা হবে স্থানীয় বাজার। ঠিক আছে? যে এছাড়াও আমরা বলতে পারি যে পণ্যটি উৎপাদনের পর একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ক্রয় বিক্রয় সম্পন্ন করতে হয় তাকে স্থানীয় বাজার বলে। ঠিক আছে? এ ধরনের বাজারে দাম অধিকাংশ ক্ষেত্রে ওই অঞ্চলের ক্রেতার চাহিদা অনুযায়ী কি হবে? নির্ধারিত হবে। ক্রেতার চাহিদা বেশি হলে দাম বেশি হয়, আবার ক্রেতার চাহিদা কম হলে দামটা কম হয়। কোন বাজারে? স্থানীয় বাজারে। তোমাদের গ্রাম আছে না? গ্রামে যখন যাও, গ্রামে তোমরা একটা গ্রামে বাস করো, ওই গ্রামের একটা কোনো একটা বাজার আছে। হ্যাঁ? প্রত্যেকটা গ্রামেই বাজার থাকে শনিবার বা সোমবার, সপ্তাহে ২ দিন বা ৩ দিনও হতে পারে। তখন ওই বাজারটাকে বলা হবে কি? স্থানীয় বাজার। ক্লিয়ার? ঠিক একইভাবে জাতীয় বাজার। জাতীয় বাজার বলতে কি বোঝাচ্ছে? জাতীয় বাজার বলতেছে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেকোনো স্থানে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা হলে তাকে জাতীয় বাজার বলে। এই সম্পর্কে আমরা এই যে পরবর্তীতে আসবো, স্থানীয় বাজার কি, জাতীয় বাজার কি, জাস্ট একটু ধারণার জন্য এখন বলে নিচ্ছি। ঠিক আছে? একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেকোনো স্থানে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা হলে তাকে জাতীয় বাজার বলে। যেমন পোশাক, চাল, ডাল, ওষুধ ইত্যাদির বাজারকে কি বলা হবে? জাতীয় বাজার। এ ধরনের পণ্যের দাম দেশের সামগ্রিক চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। ঠিক আছে? আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারটা কি? স্থানীয় বাজার একটা স্থানকে কেন্দ্র করে, জাতীয় বাজার হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, মানে বাংলাদেশের মধ্যে যদি কোনো বাজার সংগঠিত হয় তখন সেটাকে জাতীয় বাজার বলে। আর আন্তর্জাতিক বাজার বলতে ভৌগোলিক সীমারেখার বাইরে। তো ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে অন্যান্য দেশে যেকোনো পণ্যের যে পণ্যের চাহিদা একটি দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে অন্যান্য দেশেও কি থাকে? বিস্তৃত থাকে বা ক্রয় বিক্রয় করা হয় তখন তাকে আন্তর্জাতিক বাজার বলে। যেমন তৈরি পোশাক, পাট, চা, চামড়া ইত্যাদি। ঠিক আছে? তো আয়তন ও পরিধি অনুসারে বাজারকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসে। ঠিক আছে? নাম্বার 2, সময় অনুসারে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? সময় অনুসারে বাজারকে ৪ ভাগে ভাগ করা যায়। কি কি? অতি স্বল্পকালীন বাজার, ভেরি শর্ট পিরিয়ড মার্কেট বা শর্ট স্প্যান অফ মার্কেট। অতি স্বল্পকালীন বাজার, তারপরে স্বল্পকালীন বাজার, গ দীর্ঘকালীন বাজার, ঘ হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। আর ৩ নাম্বার হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। নাম্বার 1 পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, নাম্বার 2 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, নাম্বার 2 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়? ৭ ভাগে। এক হচ্ছে একচেটিয়া বাজার, খ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, গ ডুওপলি বাজার, ঘ অলিগোপলি বাজার, উম দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, চ মনকশ্রেণী বাজার, চ ডুঅপশনী বাজার। সো এই হলো তোমাদের হলো বাজারের শ্রেণী বিভাগ। তোমার এখান থেকে যেগুলো কোশ্চেন পরীক্ষায় আসে যে এমসিকিউতে আয়তন ও পরিধি অনুসারে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়, বা সময় অনুসারে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়, অথবা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়, অথবা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কয় প্রকার।
এগুলো প্রত্যেকটা কয় প্রকার, কি কি উদাহরণ এবং বৈশিষ্ট্যটা আমাদের সকলকেই কি করতে হবে, জানতে হবে। ব্যাপারটা বুঝেছ? তাহলে চলো আমরা চলে যাই যে বাজারের শ্রেণী বিভাগ, আয়তন ও পরিধি অনুসারে বাজার। একই পণ্যের বাজার দেশের একটি স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে স্থানীয় বাজার বলে। যেমন একটু আগে বলেছি, মাছ, চাল, শাকসবজি কোনো স্থানকে কেন্দ্র করে যে বাজারটা তৈরি হয় তখন তাকে স্থানীয় বাজার বলে। আর জাতীয় বাজার ঠিক একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে সকল বিভাগ তথা সারা দেশ জুড়ে বিস্তৃত হয়। তখন কোনো পণ্যের কেনা বেচা হয় তখন সেটাকে জাতীয় বাজার বলা হয়। যেমন দেশীয় দেশীয় বস্ত্র, প্রসাধনী, যন্ত্রপাতি ইত্যাদি। আর আন্তর্জাতিক বাজার আগেই বলেছি যে একটি পণ্যের বাজার দেশের সীমাবদ্ধ না থেকে অন্যান্য দেশেও সম্প্রসারিত হয়। অর্থাৎ কোন পণ্যের চাহিদা কোন একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে না থেকে অন্যান্য দেশেও যদি তার চাহিদা থাকে এবং ওই পণ্যটা কেনা বেচা হয় তখন সেটাকে আন্তর্জাতিক বাজার বলা হয়। যেমন সোনা, রূপা, উন্নত মানের পোশাক, ঠিক আছে, যন্ত্রপাতি ইত্যাদি। বোঝা গেছে? না বোঝা গেলে রেইজ হ্যান্ড করবা, আমি সাথে সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আসো বাজারের শ্রেণীবিভাগ সময় অনুসারে। একটু খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করি, সময় অনুসারে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে 4 ভাগে। কি কি? নাম্বার 1 অতি স্বল্পকালীন বাজার, নাম্বার 2 বা খ স্বল্পকালীন বাজার, গ দীর্ঘকালীন বাজার, ঘ অতি দীর্ঘকালীন বাজার। ঠিক আছে? অতি দীর্ঘকালীন বাজার। সৈকত ইসলাম, তুমি তোমার দাওনি, সেকশন দাওনি। আর সেকশন যদি তোমরা না দিয়ে থাকো তাহলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। সেকশন গুলো দিয়ে ফেলবে সাথে সাথে। নাম, রোল, পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে ফেলবে। ঠিক আছে? এখন আসো অতি স্বল্পকালীন বাজার। এই বাজারে দ্রব্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং বাজারের যোগান বৃদ্ধি সম্ভব নয়। একটা অতি স্বল্পকালীন বাজার যেমন মাছের বাজার, দুধের বাজার, শাকসবজির বাজার, ঠিক আছে? তার মানে কি যোগান অত্যন্ত লিমিটেড এই বাজারে, অতি স্বল্পকালীন বাজার। এই বাজারের মেয়াদকার দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হতে পারে, মানে অতি স্বল্পকালীন। সপ্তাহে 2 দিন বা 3 দিনের বাজার হতে পারে, তখন সেটাকে অতি স্বল্পকালীন বাজার বলা হয়। ঠিক আছে? আর আসো স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজারটা কি? দেখো, যে বাজারে দাম বাড়লে সামান্য যোগান বাড়ানো এবং দাম কমলে সামান্য যোগান কমানো সম্ভব তাকে স্বল্পকালীন বাজার বলা হয়। তো এরূপ বাজার পরিবর্তিত চাহিদার সাথে যোগানের সামান্যতম সমন্বয় সাধন করে। তার মানে কি অতি স্বল্পকালীন বাজারে যোগান বাড়ানো বা কমানো সম্ভব না, বা চাহিদা বাড়লে যোগানের সাথে যে সমন্বয় সেটা অতি স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে সম্ভব না। কারণ বাজারে ডিউরেশন টাইম 2 ঘন্টা 3 ঘন্টা। সো সেক্ষেত্রে চাহিদা বেশি হলে কোনখান থেকে এনে যে মিট আপ করবে সেটা কোথায় সম্ভব না? অতি স্বল্পকালীন বাজারে। মাছ, শাকসবজি, দুধের বাজার। আর স্বল্পকালীন বাজারে কি? স্বল্পকালীন বাজারের কথা যেটা বলছে, স্বল্পকালীন বাজারের কথা বলছে। এখন এখানে একটু খেয়াল করো, স্বল্পকাল কাকে বলে? স্বল্পকাল কি? শর্ট রান। তোমরা তো অবশ্যই পড়ে ফেলেছো, প্রোডাকশন লিমন স্যার পড়িয়েছেন। স্বল্পকাল কাকে বলা হয়? তোমাদের কারো ধারণা আছে স্বল্পকাল কাকে বলে? একজন বলো তো দেখি। স্বল্পকাল কাকে বলে বলো তো একজন। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, স্বল্পকাল কি? হোয়াট ইজ শর্ট রান? কেউ কি পারবে? স্যার, পরিবর্তিত চাহিদার সাথে যোগানের সমন্বয় সাধন করাকে স্যার স্বল্পকাল বলে।
না না, স্বল্পকাল সেটা না। স্বল্পকাল তোমরা উৎপাদন পড়েছো না? উৎপাদন পড়িয়েছে তৃতীয় চ্যাপ্টারে উৎপাদন। তো উৎপাদনে তো অবশ্যই স্বল্পকাল এবং দীর্ঘকাল পড়ানোর কথা। যাই হোক, তাহলে স্বল্পকাল কাকে বলা হয়? শর্ট রান। শর্ট রান কাকে বলে? একটু খেয়াল কর, ভালো করে শুনে নাও। এই যে স্বল্পকাল, স্বল্পকালটা কি? হ্যাঁ, হোয়াট ইজ শর্ট রান? একটু খেয়াল করো। স্বল্পকাল বলতে কোনো সময়কে বোঝাচ্ছে না, একটু খেয়াল করো। প্রোডাকশনের স্বল্পকাল বলতে কি বোঝাচ্ছে? হোয়াট ইজ শর্ট রান প্রোডাকশন ফাংশন? ওগুলো সবই পড়ানো হয়েছে, একটু ভালো করে খেয়াল করো। উৎপাদনের উপকরণগুলো কি কি মনে আছে তোমাদের? উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, এই চারটার ভিতরে ভূমি এবং মূলধন এটা হচ্ছে স্থির উপকরণ, আর শ্রম এবং সংগঠন এটা হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। তো স্বল্পকাল বলতে হচ্ছে এমন এক সময়কে বোঝাচ্ছে যখন উৎপাদনের স্থির উপকরণ স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে। আমি আবার বলছি, স্বল্পকাল বলতে এমন এক সময়কে বোঝাচ্ছে যেখানে উৎপাদনের স্থির উপকরণ স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে উৎপাদনে চারটা উপকরণ কি কি রয়েছে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো ভূমি এবং মূলধন এই দুইটা হচ্ছে স্থির উপকরণ বা ফিক্সড ফ্যাক্টর, আর শ্রম এবং সংগঠন এটা হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টর বা পরিবর্তনশীল উপকরণ। সো স্বল্পকাল বলতে এমন এক সময়কে বোঝাচ্ছে যখন উৎপাদনের স্থির উপকরণ ভূমি এবং মূলধন স্থির থাকবে, চেঞ্জ হবে না, এবং পরিবর্তনশীল উপকরণ শ্রম এবং সংগঠন পরিবর্তন হতে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে স্বল্পকাল। ক্লিয়ার? আর ভুলো না, ঠিক আছে? সো স্বল্পকালীন বাজার বলতে বোঝাচ্ছে যেখানে চাহিদা সামান্য পরিবর্তনের সাথে সাথে যোগানো আমি সামান্যতম সমন্বয় সাধন করব। চাহিদা বেড়ে গেল, আমি কোনো এক জায়গা থেকে এনে সেটা বিক্রি করতে পারবো। হ্যাঁ, তো যে বাজারে দাম বাড়লে সামান্য যোগান বাড়ানো বা দাম কমলে সামান্য যোগান কমানো সম্ভব, তখন সেটাকে স্বল্পকালীন বাজার বলা হয়। ঠিক আছে? তো এরূপ বাজারে পরিবর্তিত চাহিদার সাথে যোগানের সামান্যতম সমন্বয় সাধন করা সম্ভব। আর দীর্ঘকালীন বাজার, দীর্ঘকাল বলতে এমন একটা সময় বা মেয়াদ বোঝায় যখন উৎপাদনের সকল উপকরণ স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ এই দুই উপকরণেই কি হচ্ছে? পরিবর্তিত হতে থাকবে। সো দীর্ঘকালীন বাজার তাকে কি বলে? দীর্ঘকাল হচ্ছে এরকম একটি সময় মেয়াদ যেখানে নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সব উপকরণ পরিবর্তনযোগ্য, ওই যে আমি যেটা বললাম। আচ্ছা, অতি দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার বলতে কি বোঝাচ্ছে? অতি দীর্ঘকাল এরূপ একটি সময় মেয়াদ যেখানে নতুন প্রযুক্তির প্রবর্তন সম্ভব। তার মানে কি, আমি যেই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন কৌশল ব্যবহার করে উৎপাদন করতেছিলাম, সেই উৎপাদনের আমি প্রযুক্তির প্রবর্তন সম্ভব, নতুন প্রযুক্তি আনবো, ব্যাপকভাবে মানুষের অভ্যাস পছন্দ রুচির পরিবর্তন হয়ে চাহিদার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনার সাপেক্ষে আমি আমার প্রযুক্তির পরিবর্তন করব, তখন সেটাকে অতি দীর্ঘকালীন বাজার বলা হয়। ক্লিয়ার? সো কয় ভাগে ভাগ করা হয়েছে সময় অনুযায়ী? অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, 4 ভাগে। এখন আসো বাজারের শ্রেণী বিভাগ। নাম্বার 3, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। বিভাগে ভাগ করা যায়, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলা হয় একটু খেয়াল করো ভালো করে। পারফেক্ট কম্পিটিশন মার্কেট, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা পূর্ণ মাত্রায় প্রতিযোগিতায় লিপ্ত থাকে, সমজাতীয় দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়।
কি বলেছি একটু খেয়াল করো। যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে তারা পূর্ণ মাত্রা প্রতিযোগিতায় লিপ্ত থেকে সমজাতীয় দ্রব্য ও সেবা সামগ্রী দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য হলো নাম্বার 1, এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। নাম্বার 2, দ্রব্যগুলো সমজাতীয় থাকবে। নাম্বার 3, বাজার দামটা স্থির থাকবে। নাম্বার 4, বাজার সম্বন্ধে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকবে। নাম্বার 5, দীর্ঘকালে বাজারে প্রবেশ ও প্রস্থানের পূর্ণ স্বাধীনতা থাকবে। নাম্বার 6, সরকারি হস্তক্ষেপ থাকবে না। নাম্বার 7, এইখানে চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল থাকবে। কেন সমান্তরাল থাকবে সেটা নিয়ে পরে আমি ব্যাখ্যা দিব। উৎপাদনের স্বাধীন সিদ্ধান্ত বহন করতে থাকবে। এখানে পরিবহন ব্যয় শূন্য, ফার্মের প্রবেশ এবং প্রস্থান ও প্রবেশ সার্টিফিকেট থাকবে। স্যার উপাদানগুলো বাজারটা স্থির থাকলে স্যার ইয়া হবে কিভাবে স্যার? দাম কষাকষি করবে কিভাবে স্যার? বাজার দাম কোথায় যদি স্থির কোথায়? থাকে। স্যার নাম্বার 3, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। আচ্ছা, বাজারে দাম স্থির থাকবে। বাজারে দাম স্থির বলতে কি বোঝাচ্ছে? একই দ্রব্য, হ্যাঁ, যেমন চালের বাজার মিনিকেট সব জায়গায় 50 টাকা করে কেজি। এই 50 টাকাই থাকবে, 50 টাকার বেশি বাড়বে না, 50 টাকার বেশি কমবে না। কথা বুঝছো? কোনো জায়গায় 55, কোনো জায়গায় 60, কোনো জায়গায় 65 এরকম হবে না। বাজারে যে সমস্ত দ্রব্যগুলো থাকবে সেই দ্রব্যগুলোর একাধিক দ্রব্য থাকতে পারে, সেই দ্রব্যগুলোর দামটা কি থাকবে? একই মাত্রায় থাকবে বা স্থির থাকবে, সেটা বোঝানো হয়েছে। কথা বুঝছো? আর কোনো কোশ্চেন আছে? প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এখানে দেখেছি, যেখানে ক্রেতা বিক্রেতা পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা করে সমজাতীয় দ্রব্য মানে হোমোজেনাস গুডস, একই জাতীয় দ্রব্য নিয়ে থাকবে এবং দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে থাকবে। ক্রেতা ও বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট দ্রব্য ক্রয় বিক্রয় করা হবে, তাকে কি বলা হয়? তাকে পূর্ণ প্রতিযোগিতার মূলক বাজার বলা হয়। এরপরে আসি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে কতিপয় বিক্রেতা থাকে এবং ক্রেতা ও বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে, তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এখন একটু খেয়াল করি, এই বাজারে কি বলেছে? কতিপয় অল্প কিছু বিক্রেতা থাকবে এবং ক্রেতা ও বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়ে থাকবে, তবে তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। একটু খেয়াল করো, এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা এখানে কম থাকবে, খুব বেশি থাকবে না। দ্রব্যের গুণাগুণ বিভিন্ন হয়। ক্রেতাদের দাম সম্পর্কে অজ্ঞতা থাকে, দাম বিভিন্ন হয়। বিক্রেতাদের দাম ও যোগান নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে, বিজ্ঞাপনের প্রভাব থাকে। ঠিক আছে, কয়টা জিনিস দিয়েছি? 6টা জিনিস দিয়েছি। একটু খেয়াল করো, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কম থাকবে। দ্রব্যের গুণাগুণ, দ্রব্যটা ভালো কি খারাপ, কোন কোন দ্রব্য ভালো থাকবে, কোন কোন দ্রব্য মিডিয়াম টাইপের থাকবে, কোন কোন দ্রব্য খারাপ থাকবে। যেহেতু দ্রব্যের গুণাগুণ ভিন্ন, সেই ক্ষেত্রে দামও ভিন্ন হবে। ক্রেতাদের দাম সম্পর্কে অজ্ঞতা থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদের দাম সম্পর্কে তাদের ধারণা থাকে, কিন্তু এখানে দাম সম্পর্কে তাদের ধারণা নাই। বিক্রেতাদের দাম ও যোগান নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে। যারা বিক্রয় করছে তারা দামও নিয়ন্ত্রণ করতে পারে, যোগানও নিয়ন্ত্রণ করতে পারে। দাম ইচ্ছা করলে তারা বাড়াই দিতে পারে, দাম ইচ্ছা করলে তারা কমাই দিতে পারে। যোগান ইচ্ছা করলে বাড়াই দিতে পারে, যোগান ইচ্ছা করলে কমাই দিতে পারে।
এখানে একটা বড় প্রভাব হচ্ছে বিজ্ঞাপনের প্রভাব। এখন আসো অপূর্ণ যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় বাজার যে 7 ভাগে ভাগ করা হয়েছে আমরা দেখেছি, সেখানে একটু দেখি। একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার কাকে বলা হয়? যে বাজারে কেবলমাত্র একজন বিক্রেতা বা উৎপাদনকারী থাকবে, সেখানে ক্রেতা অসংখ্য থাকে এবং উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য থাকে না, তাকে একচেটিয়া বাজার বলা হয়। সোজা কথা, এখানে বিক্রেতা একজন থাকবে, ক্রেতা অসংখ্য থাকবে এবং নিকট কোনো পরিবর্তক দ্রব্য থাকবে না। ঠিক আছে? যেমন চায়ের পরিবর্তে কফি থাকবে না। ঠিক আছে? তো তাকে একচেটিয়া বাজার বলা হয়। একচেটিয়া বাজারের উদাহরণগুলো, না একচেটিয়া বাজার যেগুলো, হ্যাঁ, একচেটিয়া বাজারে তুমি একটু খেয়াল করো, আমাদের বাসা বাড়িতে যে গ্যাসের লাইন, পানির লাইন, বিদ্যুতের লাইন, এগুলা কারা নিয়ন্ত্রণ করে? গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে না? সো একচেটিয়া, গভর্নমেন্ট চাইলে দাম বাড়াই দিতে পারে, গভর্নমেন্ট চাইলে দাম কমিয়ে দিতে পারে। সো এটাকে একচেটিয়া বাজার বলা হচ্ছে। ক্লিয়ার? তো একচেটিয়া বাজারের যে বৈশিষ্ট্য, এখানে বিক্রেতা একজন, অসংখ্য ক্রেতা বিদ্যমান, পরিবর্তক দ্রব্য অনুপস্থিত, দাম ও পরিমাণ বিক্রেতার নিয়ন্ত্রণে থাকে, বাজারে অবাধে প্রবেশ এবং প্রস্থানে বাধা থাকে, কেউ ইচ্ছা করলে আসতে পারবে না, কেউ ইচ্ছা করলে চলে যেতে পারবে না, যেহেতু বিক্রেতা একজন। যেমন বিক্রেতা, গ্যাসের লাইন কার আন্ডারে? গভর্নমেন্টের আন্ডারে। ইলেকট্রিসিটি কার আন্ডারে? গভর্নমেন্টের আন্ডারে। কেউ যদি বলে না আমি ইলেকট্রিসিটি উৎপাদন করব, তার পক্ষে কি সম্ভব? সে শিল্পে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? এখানে প্রতিযোগিতা অনুপস্থিত, দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা হবে, গবেষণা উন্নয়ন ব্যয় অধিক। এরপর আসে ডুওপলি বাজার। ডুও মানে দুই, ডুও মানে কত? দুই। যে বাজারে দুইজন কি থাকবে? বিক্রেতা থাকবে, কিন্তু ক্রেতা অসংখ্য থাকবে, তাকে ডুওপলি বাজার বলা হয়। কি বলেছি? যে বাজারে বিক্রেতা দুইজন কিন্তু ক্রেতা অসংখ্য, তাকে ডুওপলি বাজার বলা হয়। কোন একটা দেশে মোবাইল ফোনের দুটি কোম্পানি থাকতে পারে। ঠিক আছে? কোন একটা দেশে মোবাইল ফোনের কয়টা কোম্পানি থাকতে পারে? দুইটা কোম্পানি থাকতে পারে। তখন এরা পরস্পর স্বাধীন হলেও একে অন্যের দাম ও উৎপাদন নীতি দ্বারা প্রভাবিত হয়, এটাকে ডুওপলি বাজার বলা হয়। বুঝছো? এখানে দুইজন বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে, দ্রব্যের ধরন সমজাতীয় থাকবে, দাম ও পরিমাণ নির্ধারণে পরস্পরের উপর নির্ভরশীল থাকবে, পরস্পরের মধ্যে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান থাকবে, বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে না। তার মানে কি? যে কোনো একটা দেশে যদি দুইটা মোবাইল কোম্পানি থাকে, তখন সেই বাজারকে বলা হচ্ছে কি? ডুওপলি বাজার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। এরপর আছে অলিগোপলি বাজার। অলিগোপলি মানে কি? অলিগো মানে বহু, হ্যাঁ, অলিগোপলি মানে বহু। একটু খেয়াল করি, অলিগোপলি বাজার, যে বাজারে দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয়। সাধারণত আমরা বলি দুইয়ের বেশি, দশের কম। ঠিক আছে? কি থাকবে? বিক্রেতা থাকবে, কিন্তু ক্রেতা অসংখ্য থাকে, তাকে অলিগোপলি বাজার বলা হয়। অলিগোপলি বাজার বলা হয়। ঠিক আছে? যেমন মোটর গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, ওষুধ, রাসায়নিক শিল্প, বৈদ্যুতিক সরঞ্জাম, কম্পিউটার ইত্যাদি বাজারকে বলা হয় অলিগোপলি বাজার। বর্তমানে আমাদের দেশে মোবাইল ফোন কি আছে? মোবাইল ফোনের কোম্পানি, সেটাকেও অলিগোপলি বাজার বলা হয়। কেন? এখানে গ্রামীণ ফোন আছে, বাংলা লিংক আছে, সিটিসেল আছে, এয়ারটেল আছে, একটেল আছে, টেলিটক আছে। 6, দুইয়ের বেশি, 10-এর কম, যেটা বললাম, তখন সেই বাজারকে বলা হবে কি? অলিগোপলি বাজার। না বুঝলে সাথে সাথে আমাকে নক দিও। অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা 10-এর কম হবে স্যার? হ্যাঁ, দুইয়ের 10-এর বেশি, কম 10-এর হবে। যে বাজারে বিক্রেতা 2-এর অধিক কিন্তু খুব বেশি নয়, খুব বেশি নয়। হায়ার স্টাডিজে যখন আমরা পড়ালেখা করেছি, তখন আমাদের টিচাররাও বলেছে যে বাজারে বিক্রেতা 2-এর অধিক থাকবে কিন্তু 10-এর বেশি না, 10-এর কম থাকবে, তখন সেই বাজারকে বলা হবে কি? অলিগোপলি বাজার।
আসো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার খেয়াল করি, যে বাজারে ছোট ছোট ফার্ম বিভেদীকৃত দ্রব্য উৎপাদন করে এবং শিল্পে তাদের প্রবেশ ও প্রস্থানে স্বাধীনতা থাকে, ইচ্ছা হলে শিল্পে আসতে পারে, ইচ্ছা হলে শিল্প থেকে বের হয়ে যেতে পারে, তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। খেয়াল করো, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। ইচ্ছা করলে শিল্পে আসতে পারবে, ইচ্ছা করলে শিল্পে থেকে বের হয়ে যেতে পারে। যেমন কি বিভিন্ন প্রকার টুথপেস্ট, টয়লেট সাবান, ব্লেড ইত্যাদি। বিভিন্ন প্রকার কি বলেছি, টুথপেস্ট, টয়লেট সাবান, ব্লেড। যেমন টুথপেস্ট, বিভিন্ন ছোট ছোট ফার্মের টুথপেস্ট আছে না, আছে কিনা? তারা ইচ্ছা করলে শিল্পে আসতে পারে, শিল্পের থেকে বের হয়ে যেতে পারে। সো এই ধরনের বাজারকে বলা হবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যেখানে বৈশিষ্ট্যগুলো হচ্ছে অসংখ্য ছোট ছোট ফার্ম বা বিক্রেতা বা অসংখ্য ক্রেতা থাকবে, দ্রব্যসমূহ সদৃশ্য মানে দেখতে একই রকম কিন্তু পৃথকীকৃত, গুণাগুণের দিক থেকে সেটা পৃথক করা যায়। শিল্পে প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা মানে ইচ্ছা করলে সে উৎপাদন করতে পারবে শিল্পে এসে, ইচ্ছা করলে না আমি উৎপাদন করব না আমি বের হয়ে যাব, বের হয়ে যেতে পারবে। দামের উপর আংশিক প্রভাব বিস্তার করতে পারবে। বিজ্ঞাপন অধিক গুরুত্বপূর্ণ। বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার ধারণা অপূর্ণাঙ্গ। স্বল্পকালে অধিক মুনাফা এবং স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করা হলেও দীর্ঘকালে তারা স্বাভাবিক মুনাফা অর্জন করে। সো এই যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, বিভিন্ন রকমের টুথপেস্ট, টয়লেট সাবান, ব্লেড ইত্যাদি। অনপসনী বাজার, যে বাজারে একজন মাত্র ক্রেতা বা উৎপাদনকারী থাকবে, বিক্রেতা অসংখ্য। ঠিক উল্টা, একজন মাত্র ক্রেতা থাকবে কিন্তু বিক্রেতা কি থাকবে, অসংখ্য থাকবে। যেমন কোন একটি অঞ্চলে আখ চাষি অনেক, কিন্তু আখ মানে কি, আখ চাষি অনেক কিন্তু চিনির কল একটি, সেটা মনপসিনী বাজারের উদাহরণ। মানে কি, অনেক কৃষক আখ চাষ করে, তো বিক্রেতা অসংখ্য কিন্তু চিনির কল ওই অঞ্চলে একটা, তখন সেটাকে মনপসনী বাজার বলা হয়, যেখানে একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে। পণ্যের দাম ক্রেতা কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। একচেটিয়া ক্রেতার দ্বারা শ্রমিক শোষণ হয়ে থাকে। ক্রেতা উপকরণের মূল্য নিয়ন্ত্রণ করতে পারে। বিক্রেতার অবাধ প্রবেশ ও প্রস্থান বিদ্যমান। আমি আবার বলছি, যে বাজারে ক্রেতা একজন, বিক্রেতা অসংখ্য। যেমন কোন একটা অঞ্চলে আখ চাষ করা হয়, সো ওই অঞ্চলে চিনির কল আছে একটা, তার মানে কি চিনির কলেই তো এই আখগুলো কিনবে, চিনির কলের মালিকই তো আখগুলো কিনবে, তখন সেটাকে কি বলা হয়, মনপসনী বাজার বলা হয়। এরপরে আসো ডুঅপসনী, যে বাজারে ক্রেতা ও উৎপাদনকারীর সংখ্যা মাত্র 2 জন। যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র 2 জন কিন্তু বিক্রেতা অসংখ্য, তখন সেটাকে ডুঅপসনী বাজার বলা হয়। ওই একই উদাহরণ, অসংখ্য আখ চাষি আছে কিন্তু চিনির কল আছে 2টা। অসংখ্য আখ চাষি আছে কিন্তু চিনির কল আছে কয়টা, 2টা, তখন সেটাকে বলা হয় ডুঅপসনী বাজার। ঠিক আছে? সো ডুঅপসনী বাজারে ক্রেতা 2 জন হলেও অসংখ্য বিক্রেতা থাকে। পণ্যের দাম ক্রেতা কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। ক্রেতা প্রবেশে বাধা বিদ্যমান, বিক্রেতার অবাধ প্রবেশ ও প্রস্থান বিদ্যমান। এরপর আসো বাইলেটারাল মনোপলি। একটু খেয়াল করি, যে বাজারে ক্রেতা বা উৎপাদনকারী একজন, বিক্রেতাও একজন, মানে 2টা পক্ষের মাধ্যমে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যদি কোনো পণ্য ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে বলা হয় বাইলেটারাল মনোপলি বাজার। বাইলেটারাল মনোপলি বাজার। সো এখানে একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, পণ্য ক্রয় বিক্রয়ে গোপনীয়তা কি থাকে, বিদ্যমান থাকে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের আজকের লেকচার। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে নক দাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ, তোমাদের কিছু কাজ দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক করবে। তুমি একটি বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হিসেবে কিভাবে চিহ্নিত করতে পারবে। একচেটিয়া প্রতিযোগিতামূলক এবং অলিগোপলি বাজারের মধ্যেকার যে তুলনামূলক আলোচনা,
করবে এবং বাস্তবে এ ধরনের বাজার ব্যবস্থার উদাহরণগুলো লিখবে। এগুলো তো